আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যথারীতি আজ শুক্রবার এবং শুক্রবারে আমাদের নিয়মিত অতিথি জনাব আনিস আলমগীর আছেন আমাদের সঙ্গে। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আজকের প্রসঙ্গ কিন্তু এটা নতুন করে বলার কিছু নেই। গত ৩-৪ দিন ধরে এই প্রসঙ্গ ছিল। সেটা হলো যে ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, জাকসু নির্বাচন। এ সময়ে আলোচনার বিষয় হতে পারতো জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুর যে ফলাফল যেটা হচ্ছে, সেই ফলাফল আমাদের জাতীয় নির্বাচনকেও যেন একভাবে প্রভাবিত করছে বলে অনেকে মনে করছে। অনেকে আনন্দিত হচ্ছেন, অনেকে উল্লসিত হচ্ছেন, অনেকে ভাবছেন যে তাদের জন্য বোধহয় একটা সম্ভাবনার দুয়ার খুলে গেল। অনেক কিছু হচ্ছে। তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? আগে আপনি ডাকসু নির্বাচন নিয়ে বলেন, তারপরে আমরা জাকসুটা প্রসঙ্গে আসবো। ডাকসু নির্বাচন আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। দুইটা বিপরীতধর্মী হয়ে গেল। ডাকসু খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পুরো প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন, সেটা তো মানে তারা যথেষ্ট আপনি বলবো যে পক্ষপাতহীন ইলেকশন করার চেষ্টা করেছে, সেটা প্রতিফলিত হয়েছে। ইলেকশনের দিনে ভোট গণনা নিয়ে একটা উত্তেজনা ছিল, রেজাল্ট নিয়ে, রেজাল্ট পাল্টে ফেলে কিনা, এই ধরনের একটা উত্তেজনা ছিল। এছাড়া ২-৪টা গোলযোগ হয়েছে, সেটাকে খুব বড় করে দেখার কিছু নাই। ৪০,০০০, প্রায় ৪০,০০০ ভোটারের মধ্য দিয়ে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে আমাদের ডাকসু নির্বাচনটা আহ, শান্তিপূর্ণ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। যদিও জাতীয়তাবাদী ছাত্রদল এই রেজাল্টকে মানে মেনে নিতে পারছে না, বাট জাতীয় বিএনপি থেকেও এটাকে অভিনন্দন জানানো হয়েছে, সেটা একটা বড় পাওনা। বিএনপির নেতারা অভিনন্দন জানিয়েছে, আমি দলীয়ভাবে জানিয়েছি কিনা জানি না। তো সেদিক থেকে এটা সৌহার্দ্যপূর্ণ ছিল আমি বলবো। আর জাতীয় রাজনীতিতে তো তার প্রভাব আছেই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ জাতীয় রাজনীতিতে তো প্রভাব না, বরং জাতীয় রাজনীতির প্রভাব এখানে আছে। উল্টা হয়েছে। প্রত্যেকবার আপনারা যখন ইউনিভার্সিটি ছিলেন, তখন আপনাদের ইলেকশন গুলো জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছিল। এখন হচ্ছে জাতীয় রাজনীতির প্রভাব এখন ডাকসুতে পড়েছে। ডাকসুতে ছাত্রলীগ ছিল না। ছাত্রলীগের অনুপস্থিতিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা অলমোস্ট একই মতাদর্শের। এখানে ছাত্র শিবিরকে আহ স্বাধীনতা বিরোধী বা জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী, তাদের সাথে আহ তাদের সাথে ট্যাগ করে যেভাবে মানে করা হয়েছিল আর কি, সেই ট্যাগটা এখানে খুব কার্যকর হয়নি। কার্যকর হয়নি এই কারণেই যে যারা এই ট্যাগের বিপরীতে যারা আছে, বাম রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এখানে ছাত্রদল। তো ছাত্রদলের তো স্বাধীনতার পক্ষে ভূমিকা ভালো ছিল না গত ১ বছর ধরে, যদি পর্যালোচনা করা হয়। বরং তাদের ভূমিকা ছাত্র শিবির থেকেও অনেকাংশে খারাপ ছিল। ছাত্র শিবির তো প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো বাজে কথা বলে নাই, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে নাই, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ধ্বংস নিয়ে তা উল্লাস করেনি। যেটা যেটা ছাত্রলীগ সংগঠনগত ভাবে নাম দিয়ে দিয়ে করেছে, আহ, তাদের নেতা কর্মীরা যেভাবে করেছে, বা এনসিপিও এখানে ছিল। কিন্তু ছাত্র শিবির অবশ্যই ছিল সব কয়টা অপকর্মের মধ্যে, কিন্তু তারা দলীয়ভাবে সে দায়িত্ব নেওয়ার মতো, আপনি অভিযুক্ত করার মতো কোনো কর্মকাণ্ড তারা দেখায়নি। জামাতও একই একই স্টাইলে ছিল। তো সার্বিকভাবে আমি এটা এই জন্যই বলছি যে যারা স্বাধীনতার পক্ষ শক্তি হেরে গেছে এবং স্বাধীনতার বিপক্ষ একটা শক্তি এত বছর পরে ডাকসুতে চলে আসলো, এটা নিয়ে খুব বিষণ্ণ। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখানে বিষণ্ণ হওয়ার কিছু নাই। যারা জিততেন তারাও একই জিনিস ছিলেন, তারা নতুন কিছু না। এখানে নতুন কিছু হতো যদি আপনি বাম রাজনৈতিক দলগুলো কে যদি গুরুত্ব দেওয়া হতো। সেখানে ঠিক আছে, ছাত্রলীগ নাই, অন্তত প্রগ্রেসিভ আরেকটা দল ছিল, আরেকটা গোষ্ঠী ছিল, ওদেরকে দিতে পারতেন। কিন্তু এগুলো সবকিছু হয়নি, কারণ ছাত্র শিবির দীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে এই নির্বাচনে বিজয়ী হয়েছে। তারা ডে ওয়ান থেকে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে আসছে। আপনি খেয়াল করলে দেখবেন এখন জামাত এই ইলেকশনের জন্য খুবই উদ্গ্রীব ছিল, সেটাও তো বোঝা যায়। কারণ জামাত জামাত অধ্যুষিত যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে, সেগুলোতে তারা ইলেকশন হচ্ছে। কোনো সারা বাংলাদেশে তো কোনো অন্য কোনো ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে না। তার মানে আপনি দেখেন, এটা হলো, তারপরে জাকসু, তারপরে আর দুইটা আসছে, সেই দুইটাতে তো আগে থেকে ছাত্র শিবির স্ট্রং। তো সব দিক থেকে জামাত এটা বুঝাতে চায় যে
তারা আজকে যে মনে করেন জাকসুতে ইলেকশন রেজাল্ট হবে, সেখানেও দেখা যাবে যে ছাত্র শিবির জিতছে। তো এখন আমরা যখন কথা বলছি তখনও রেজাল্ট দেয় নাই। তো জি। সব দিক থেকে বলতে গেলে জামাত এখানে একটা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। না, এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে বলেছেন যে দীর্ঘদিন তো আপনার এই ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল না, কিন্তু এখন যে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হলো, তাহলে কি এটা এই ফল থেকে ধরে নিতে হবে যে গত 1 বছরে তাদের সাংগঠনিক দক্ষতা এতটাই বেড়েছে যে তারা এত বেশি ভোট পেয়েছে, অথবা যে 11,000 ভোট পেয়েছেন ভিপি, এটা কি পুরোটাই ছাত্র শিবিরের ভোট, নাকি এটা কি ছাত্র শিবিরের সাফল্য, নাকি অন্যান্য দলগুলির ব্যর্থতা? এই এই ভোটের ফিগারটাকে আপনি কিভাবে এই জাস্টিফাই করবেন? এটা তো তাদের ঘরে গেছে, যেহেতু তাদেরই সাফল্য। কে দিয়েছে কার না দিয়েছে সেটা নয়। ইলেকশনে তো এমন হয় যে শত্রু শত্রু আমার মিত্র হয়ে যায়। সেদিক থেকে যারা জাতীয়বাদী ছাত্র দলকে প্রতিহত করতে চাইছে তারা দিতেই পারে এখানে। আবার যারা শিবিরকে প্রতিহত করতে চাচ্ছে তারা ইয়েকে দিয়েছে, ছাত্র দলকে দিয়েছে। তার প্রমাণ তো জগন্নাথ হলে দেখা যাচ্ছে। জগন্নাথ হলে শিবির মাত্র 10 সিট পেয়েছে, বাকিরা সমস্ত ইয়ে পেয়েছে। তো এটাতেও তো একটা বড় প্রমাণ হয় যে যে তারা এখানে শত্রুর শত্রু আমার মিত্র, সেই স্টাইল ইলেকশন হয়েছে। জগন্নাথ হল আপনি জানেন যে একটা সংখ্যালঘু অধ্যুষিত হল। সেখানে তারা জামাত শিবিরকে যে পরিমাণ ঘৃণা করে, বা তারা তারা যে সমস্ত পয়েন্ট গুলো এখানে তুলে ধরেছিল, যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে এই ছাত্র সংঘ এবং যাদের এখন উত্তরসূরি ছাত্র শিবির তারা জড়িত ছিল, তো তাদেরকে তো আমরা ভোট দিতে পারি না। আর দ্বিতীয়ত ছাত্র দলের একজন বড় নেতা ওই হলে থাকে, বা সম্ভবত সভাপতি। তো সেই 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 সে কারণে সভাপতি, ইয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তো সেদিক হ্যাঁ, থেকেও হ্যাঁ। একটা প্রভাব, সেদিক থেকেও একটা ইয়ে প্রতিফলন আছে। তো আসলে এখানে বড় ধরনের যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে ছাত্রলীগ কি তাদেরকে ভোট দিয়েছে কিনা। তো এই প্রসঙ্গে জি। আমি এর আগেও বলেছি, ছাত্রলীগ যদি ভোট দিয়ে থাকে অন্যায় কি করেছে। এবং ছাত্রলীগ তো এদেরকে আগেও আশ্রয় দিয়েছিল। এদের এত বড় বড় সড় হয়েছে ছাত্রলীগের ছায়াতলে থেকেই। এদের বড় বড় নেতা যেগুলো আছে সবগুলো তো একসময় ছাত্রলীগের ছায়াতলেই ছিল। রাইট, রাইট, যেটা রাইট। যদিও তাদের লুকানো পরিচয় ছিল। তারা এমন নয় যে ছাত্রলীগ করতে গিয়েছিল, তারা তাদের স্ট্র্যাটেজিক প্রয়োজনে সেখানে গিয়েছিল, এবং সেটা তারা যথাযথ প্রতিফলিত করেছে। আর এই যে এতগুলো ভোট, আমরা যে মনে করি যে এমনি এমনি 2 দিনে হয়ে গেছে, তা না। ছাত্র শিবির আপনি কিন্তু একটা শৃঙ্খলিত একটা রাজনৈতিক দল, এটা আপনাকে স্বীকার করতে হবে। সে বাচ্চা থেকে শুরু করে, এই জি। বাচ্চা থেকে শুরু করে করে একটা ইয়ে করছে। তারা একটা জেনারেশন নিয়ে নিয়েছে। একটা জেনারেশনকে শিবির করার জন্য তারা তাদের শ্রম নিয়োজিত করেছে। এবং আমাদের কাল থেকে আমরা দেখেছি যে আমাদের কালেও এই জেনারেশন, আমরা স্কুলে স্কুলে যখন গিয়েছি তখন আমাদের থেকে ওরা সাইন নিয়েছে। তার মানে কি, আমরা তো কিছুই জানতামই না, আমাদের বড় ভাই এসে সাইন নিয়ে গেছে। যে বড় ভাই সাইন নিয়ে গেছে সেই বড় ভাইও শিবির করে না। তো তার রাইট, মানে রাইট। ওরা একটা, আমি জানি না আপনাদের সময় ছিল কিনা, সব ছিল, ছিল, ছেলেদের ছিল, থেকে, ছিল সব ছিল। ছেলেদের থেকে সাইন হ্যাঁ। নিয়ে নিতে। কিন্তু আমি এদেরকে দেখেও নাই আর। তো এটা হচ্ছে বিষয়, ওরা শুরু থেকে এটা করে থাকে। ওরা একটা ভালো ছাত্র যারা থাকে তাদেরকে টার্গেট করে, ওরা যা ভালো ফ্যামিলির ছেলে যারা থাকে তাদেরকে টার্গেট করে, ওরা গরিবদেরকে টার্গেট করে। ওদের বাসা বাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটা, এটা ইনভেস্টিগেশন একটা হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো আছে তাদের একটা ডাটাবেজ তাদের কাছে আছে। এই ডাটাবেজে কার বাড়ি কোথায়, কোন ফ্যামিলির ছেলে, সেগুলো আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের বাড়িতে ল্যাপটপ চলে গেছে অনেকের। অনেকে যে সাহায্য পাওয়ার পেয়ে গেছে। আমি একটা বেসরকারি ইউনিভার্সিটির কথা বলবো, এই মেডিকেল ইউনিভার্সিটি। আমার পরিচিত একজন, সে ছাত্র শিবির করতো না, সে সিটি কলেজের একটা ছাত্র ছিল। তো আমি পরে শুনলাম যে সে শিবির হয়ে গেছে। আমি এটা শুনে মানে খুব আশ্চর্য হলাম যে তুমি কিভাবে শিবির হলা। বলে যে দেখেন, আমি যখন টিকলাম তখন আমার বাড়িতে চলে গেছে, ওর বাড়িটা বলবো না আমি, ওর বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে অ্যাপ্রন এবং তার জন্য আর কি কি উপহার সবগুলো দিয়ে এসেছে। তো বললো যে এরপরে যখন এখানে আসলাম তখন ওই যে ওদের এই যে সাপ্তাহিক যে পরিক্রমা, নামাজ পড়া, এই যে দাওয়াতে যাওয়া, এই যে পুরো প্রক্রিয়ায় তাদেরকে জড়িয়ে ফেলেছে। আমি গতকাল একজনের সাথে কথা বললাম, আমার আরেক পরিচিত ছোট ভাই, সে তার 2 ভাইকে শিবিরে দিয়ে দিচ্ছে। আমি যে কেন দিচ্ছে, কয় যে ওরা একটু নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওইখানে গিয়ে তারা ওদের এই কলের মধ্যে পড়ে যাবে। যে ও শিবির যদি করে সে রুটিনের মধ্যে পড়ে যাবে। আমাদের রুটিন মেনটেন করতে হয়, এই এই সপ্তাহে কি করেছে, ওই সপ্তাহে কি করেছে। এবং সত্যিকারের কথা, যে মেডিকেল স্টুডেন্টের কথা বলছি, সেও বললো একই কথা। বলে যে সপ্তাহে কি করতে হয় না করতে হয় এগুলো সব ওদের খাতা আছে, খাতাতে এটা ইয়ে করতে হয়। আচ্ছা, তো এখন একটা আপনি আমাকে একটা কথা বলেন, আগে কিন্তু একসময় বলা হতো
যে শিবির মানে, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে একটা ধারণা দেওয়া হতো এবং আমরা জানতাম যে শিবির মানে হলো ধর্মান্ধ একটা গ্রুপ, শিবির মানে হলো রক্কাটা একটা গ্রুপ, এই যে একটা ইমেজ ছিল। এখন যেন মনে হচ্ছে ওরা কিন্তু আপনার ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে, মানে স্টুডেন্টদের কি সে ভালো হবে, স্টুডেন্টদের হুম, যেমন ধরেন এইবার ডাকসুতে যেটা হলো, শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হলো তারা ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে, এগুলি দিছে। যেটা হুম, দিয়ে থাকে হুম, না, খারাপটা কি করছে আমি কিন্তু বুঝতে পারছি না। আবার ধরেন পাশ করার পরে তারা কিন্তু হুম, রায়ের বাজার গেল, ওখানে যে তারা ওখানে মানে কবর জিয়ারত করলো, তারপরে বিভিন্ন সাবেক যারা ভিপি ছিলেন, মান্না ভাইয়ের সঙ্গে শুনলাম দেখা করেছেন, নূরের সঙ্গে হুম, দেখা করেছেন। এই যে প্র্যাকটিসটা, এটা তো এক ধরনের সৌজন্যতা, এটা তো এক ধরনের হুম, ভদ্রতা। এতে হুম। খারাপটা কি? মানে এতে আপনি কোনো আপনি কিছু কি মনে করেন শিবিরের কি তাহলে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে আগের তুলনায় অন্যভাবে হচ্ছে? শুনেন, শিবিরের ক্যারেক্টার আগেও এটা ছিল, কিন্তু ওরা ক্ষমতার দাপটের জন্য, ক্ষমতা আহরণের জন্য এরা সহকর্মীকে গলা কেটেছে, এরা রক কেটেছে। এই প্র্যাকটিস যে ওরা করেছে এটাতে কোনো সন্দেহ নাই, এবং এটা আমাদের সময় করেছে। চিটং রাইট। ইউনিভার্সিটিতে করেছে, চিটং কলেজে করেছে, ওরা রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে। এরশাদ বিরোধী পুরো পিরিয়ডে তারা এই এই সমস্ত হাঙ্গামা করেছে ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে, এবং তাদের রাইট। সাংগঠনিক বৃদ্ধি বাড়িয়েছে। তারা এতটাই বেপরোয়া, চিটং এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চারপাশে তো বিয়ে শাদী করে বসে আছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে বিয়ে কোথায় মগবাজারে করলে করতে পারে, বাকিগুলো করতে আমি জানি না। তো এরা যে বিয়ে শাদীর রাজনীতি, তো এরা বিশ্বাসী ছিল, ফ্যামিলি বন্ডিং। রাইট। এই যে জাহাঙ্গীরনগরে আপনি যান, চারপাশে যান, শিবিরের পোলাদের শ্বশুরবাড়ি পাবেন, রাজশাহীতে পাবেন, চিটং এ পাবেন। তো এই ওয়েলফেয়ার যেটা বলতেছেন, এটা পাশাপাশি চলছিল। ওইটা তো ওই সময় ওইটা বেশি হাইলাইট হয়েছে। এখন ওরা দেখতেছে যে ওরা সংখ্যায় বেড়ে গেছে, এখন আর রক্ষাটা মানে প্রতিরোধ করা দরকার নাই। আর যাদেরকে প্রতিরোধ করবে তাদের আইডিওলজি তো ঠিক নাই, তারা তো একজন একদিকে যাচ্ছে, তারা তো ডিরেইলড, তারা তো টাকা কামানোর মধ্যে চলে গেছে। ছাত্রদল, মানে ছাত্রলীগ, এদের মধ্যে কোনো পার্থক্য তো দেখি না। আর বামরা যারা ছিল, যারা সম্ভাবনাময় ছিল, সবচেয়ে এখানে পিওর, তাদের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল, তারা তো ছোট হয়ে গেছে। শিবির কোনোদিন ছাত্রদল এবং ছাত্র লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাই, তারা সবসময় বামদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে। কিন্তু এই বামরা এখন ক্ষয়িষ্ণু, ওদের ওদের তো কোনো অস্তিত্বই বলতে গেলে ওইভাবে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে তার নিজের নিজের ক্যারিশমায়, যে ম্যাকমাল্লার, সে নিজের ক্যারিশমায় 5,000 ভোট পেয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যদি আমরা যদি সত্যিকার অর্থে মানুষের কথা বলি, আমাদেরকে ভোট দেবে, আমাদের দিন শেষ হয়ে যায় নাই। কিন্তু বামরা ভাগ রাইট। হইতে 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 টুকরা টুকরা হয়ে গেছে। ছাত্রফ্রন্ট একটা ছিল, ছাত্র ইউনিয়ন একটা ছিল, মোটামুটি শক্তি, বাসদ, জাসদ, বাসদ, বাসদ, সিপিবি, সিপিবি। এরাও যদি একটা শক্তি থাকতো তাহলে একটা কিছু হতো। এদের মধ্যে আবার 4 টুকরা হয়েছে। তো কিভাবে এরা কিভাবে শিবিরকে প্রতিরোধ করবে? এবং শিবিরকে রাইট। প্রতিরোধ করার জন্য অর্থনৈতিক ভিত্তিও তো এদের নাই। শিবিরের যে অর্থনৈতিক ভিত্তি, সেটা তো নাই। শিবিরের যারা পুরনো, তারা তো টাকা পয়সা দেয়, এখানে তো কোনো হুম। টাকা পয়সার নিয়ম নয়। এবং শিবিরের যে আরেকটা যে জিনিস, সে বিপদে পড়লে তাদের চাকরিও তো দেয়, হুম। তার খাওয়া হুম। দাওয়ার তো চিন্তা নাই। শিবিরে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে 24-এর আন্দোলনে যত শিবির মারা গেছে, এদেরকে নিয়ে জামাত কোনো ইয়ে করেছে? আমাদের এই কর্মী, আমাদের ওই কর্মী। ঠিকই তো, জামাতের আমির আপনি খেয়াল করে দেখেন, আবু সাইদ থেকে শুরু করে সবগুলোর বাড়িতে গেছে, ওইগুলোর বাড়িতে গেছে যেগুলো শিবির করতো, এবং যথাযথ টাকা দিয়ে আসছে, যথাযথ। ওরা চুপ, ওরা ওদের ওদের ফ্যামিলিকে দুশ্চিন্তা করতে হচ্ছে না। তো রাজনীতি তো আসলে এটা হওয়া উচিত, শুধুমাত্র 71-এর ট্যাগের জন্য আমরা তাদেরকে বিরোধিতা করছি, এবং আমাদের বিরোধিতাও ভ্যালিড, কারণ যতদিন পর্যন্ত তারা 71-এর অপকর্মের জন্য মাপ না চাইবে, ততদিন পর্যন্ত এটা বলে যাব। ওইটা ওইটা মাপ না চাওয়া পর্যন্ত তাদেরকে আল বদর, আল শামস, রাজাকার, এই ট্যাগ, এই এই দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি পাচ্ছে না। এবং তাদের লজ্জা হওয়া উচিত, তাদের অপকর্মের এই দায়িত্ব তারা নতুন প্রজন্মের ঘাড়ে দিয়ে দিয়েছে। যে ছেলেটাকে আমি আল বদরের সহযোগী বলবো, সে তো আল বদরের সহযোগিতা না, ইভেন তার আব্বু ওইসব স্বাধীনতার সময় ছোট ছিল। এই জেনজি রাইট। যেগুলো এখন আছে, এই জেনজি তো আমাদের ছেলে মেয়েরা, আমার 2 ছেলে রাইট। মেয়ে জেনজি। তো জেনজিদেরকে আমি কিভাবে বলবো রাজাকার? আমারটা যদি রাজাকার না হয়, ওটা আমার আরেক বন্ধুরটা রাজাকার কিভাবে হয়? না তো। তো রাইট। জামাত শিবির একটা অপশক্তি। এরা 71-এ যে অপকর্ম করেছিল, তার দায় দায়িত্ব নতুন জেনারেশনের উপর দিয়ে দিচ্ছে, এবং এদের মাথাতে ঢুকিয়ে দিয়েছে যে ওরা কিছু করে নাই। আমি বলবো যে হুম। এই জেনজিদেরকে আজকে আমি অনুরোধ করবো, তোমরা তোমাদের পূর্বসূরি যারা আছে তাদেরকে প্রশ্ন করো, তোমাদের অপকর্ম কেন আমরা নিতে হবে? তোমরা যে রাইট। হত্যা করেছো, তোমরা যে আর্মির সহযোগী ছিলে, সেগুলো তো প্রমাণিত, দলিল আছে। তোমরা এত দলিল আমাদের পড়তে দাও, সেটা পড়তে দাও না কেন? তোমাদের পাকিস্তানি জামাতে ইসলামের বইগুলো আমাদের পড়তে দাও, এখানে তো আছে তোমাদের, তোমরা যে কত সুকর্ম করেছো বাংলাদেশে, সেগুলোর বর্ণনা তো আছে। এবং সেই বর্ণনার ফলও তো আমরা দেখলাম, ডাকসুতে জিতার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম অভিনন্দন জানায়।
বাহ বাহ বাহ। পাকিস্তান জামাত ইসলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমার শেষ প্রশ্নটা বলেন আপনি আমাকে, এই যে ডাকসু নির্বাচন হলো এবং তার যে ফলটা আমরা পেলাম, এখান থেকে আমাদের যে আগামীতে মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নে বিভোর যে বিএনপি, এই বিএনপির শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা? বিএনপি তো পুরোটাই শিক্ষা নেওয়া উচিত। 5 আগস্টের পর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই। যারা পরাজিত শক্তি তাদেরকে আঘাত করেছে, বাট আপনি যদি সেটা বিএনপির সাথে তুলনা করেন, 90 আর 10, বিএনপি 90% করছে, ওরা 10% করছেন। বিএনপি 90% চুরি দাড়ি বাটপারি দখলদারিতে ছিল, জামাতকে আপনি দললে 10% দিতে পারেন। এই যে ভুয়া মামলা, 90% ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা, মবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা। জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই। জামাত বরং আপনি মবগিরি করেছেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এসছে। তো এই যে রাজনীতি, বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত। এবং এবং আপনি গ্রামে গঞ্জে যাই দেখেন, টোকাই শ্রেণীর ভাত পাইতো না খাইতে আপনার বাড়িতে কাজ করছে, এইগুলা এখন এই 5 আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে, আপনাকে বলে ফকির নির্বোধ, ফকির নির্বোধে আপনাকে বলে ফকির নির্বোধ। দিস ইজ দ্য কালচার অফ বিএনপি, এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে 5 আগস্টের পর থেকে। তো এদেরকে প্রতিরোধ করার জন্যই মানুষ সম্মিলিতভাবে জামাত রাজাকার কি না সেটা দেখবে না, এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে। এবং ভোট দেওয়া আমি মনে করি উচিত, কারণ বিএনপি যতদিন তাদের এই কালচার চেঞ্জ না করবে, এই যে বিএনপি তার ফকিনীর পুতদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে, সাজা দিচ্ছে, 7,000কে সাজা দিয়েছে, 7,000কে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে। কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে, ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে, বাড়ি হামলা করতেছে, জমি দখল করতেছে। এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসি গুলো। সব কটা থানার ওসি ওইখানে যায়, প্রথমে খুঁজে বিএনপির নেতা কে আছে, কারণ এদেরকে মক করবে না, আদারওয়াইজ বলবে যে তুই কোথা থেকে এসেছিস, তুই নিশ্চয়ই ইয়ের স্বৈরাচারের দোসর, যেটা আপনি পটিয়াতে দেখছেন না, যে কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না। সরকার এদেরকে এই যে পুলিশগুলোকে প্রটেক্ট করা উচিত তার এই স্বাধীন চেতার জন্য, তার নিজের বলে থাকার জন্য, সেটা করে না। তো করে না, এরাও এদের আশ্রয়ে থাকে। এখন খুবই মানে চোরে চোরে খালাতো ভাই, ও চুরি করছে, এ শেয়ার পাচ্ছে। এইভাবে পুরো বাংলাদেশটা এখন ধ্বংসের পথে আসছে। এই ধ্বংস থেকে উদ্ধারের জন্য এখন ইলেকশনের কথা বলা হচ্ছে। ইলেকশন করেও কি লাভ হবে? একই তো ঘটনা, একই পুনরাবৃত্তি হবে। ইলেকশন ঠিক মতো হবে কিনা সেটা নিয়ে মানুষ শঙ্কিত। কিন্তু আমি মনে করি যে বিএনপি যদি তার রাজনীতি এটা অব্যাহত রাখে, তার রেজাল্ট তারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবে। এবং তাদের দলীয় প্রধান নেই, দলীয় প্রধান দেশের বাইরে অবস্থান করছে, রিমোট কন্ট্রোল নেতৃত্ব চলতেছে, আর কেউ কাউরে পাত্তাই দেয় না। এবং আমরা যে এগুলো বলছি, এগুলো আমরা তাদের কাছে শত্রু, আমরা তো চক্ষুশূল এখন, যে আপনারাও জামাতকে সমর্থন করছেন। আমরা জামাতকে সমর্থন করছি, আপনাদের বাধ্য করছেন। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, আমার ফ্যামিলি যখন আক্রান্ত হবে আপনার দলের টোকাই দ্বারা, তখন আমরা তো চুপ থাকবো না। আপনি কি করছেন সেটা খোঁজ নেন, আপনি আপনার গ্রামে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, আমার উপজেলায় খোঁজ নেন, ওখানে কি হচ্ছে, কেন ক্ষুব্ধ আমরা। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ডাকসু নির্বাচন নিয়ে, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা, এবং একই সঙ্গে আপনারা এটাও বুঝতে পারলেন যে এই নির্বাচন কিভাবে আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, আগামী নির্বাচনে কিভাবে মানুষের দৃষ্টি চেঞ্জ করে দিচ্ছে, সে সম্পর্কে ওনার মূল্যবান মন্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।